মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরতের বিষয় তুললেন ইউনূস। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় ভারত। দুনেতার বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে বরফ গলা শুরু হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। তফসিল ঘোষণার পরে নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি, বললেন মির্জা আব্বাস। সংস্কার কমিশনের সব প্রস্তাবে একমত নয় দলটি। সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না। প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। আইন না মানার প্রবণতার বেপরোয়া গতি দায়ী উদাসীন পরিবহন মালিকরাও। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন, যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার, যাত্রীর কোনো মানে পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবো তার বিপরীত। তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান, উৎপাদন কমেছে প্রায় ৮০%। লক্ষ্যমাত্রা পূরণ না হলে ক্ষতির মুখে পড়বে পুরো চা শিল্প। টাঙ্গাইল পৌরসভায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আধুনিক বজ্র ব্যবস্থাপনার অভাবে দুর্ভোগে বাসিন্দারা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে গিয়ে মিসাইল হামলা নিহত বাংলাদেশি যুবক। ময়মনসিংহের বাড়িতে শোকের মাতম, দ্রুত মরদেহ ফেরত পরিবার। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই নেতার মধ্যে বৈঠক। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব রফিকুল আলম বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গণতন্ত্রে নিয়মিত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি নরেন্দ্র মোদীর এই দর্শন তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কথা বলেন। দুদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব রফিকুল আলম। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে উঠে আসা দুদেশের সম্পর্ক, গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি। Prime Minister reiterated India's support প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের উপর জোর দেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তায় বাংলাদেশের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন ডক্টর ইউনূস। আলোকচিত্রে দেখা যায় 2015 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। টেকসই উন্নয়নের লক্ষ্যে একজোট হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ। এর মধ্যে আগামী 2 বছরের জন্য বিমস্টেকে নেতৃত্ব দিতে চলেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পর্দা নামের 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের নীরব দাসের রিপোর্ট।
শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। অগ্রগতি, সহিষ্ণুতা ও মুক্ত বাণিজ্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয় সম্মেলনের আলোচনা, যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। শুরুতেই স্বাগত ভাষণ দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। আঞ্চলিক উন্নয়ন ও করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরে দেশগুলো। সম্মেলনে টেকসই উন্নয়নের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দেবে তার সরকার। সম্মেলনে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের সঙ্গে অংশীদারত্ব নিয়ে সমঝোতা স্মারক সই করে দেশগুলো। সম্মেলনে আরও প্রাধান্য পায় ব্যাংকক ভিশন 2030। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিখ্যাত 30 নিয়েও চলে আলোচনা। এছাড়া 7 সিস্টার্সের কথা ফের তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। এই সময় দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেও সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও আসিয়ানে বাংলাদেশের যোগদানে সমর্থন দিতে থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এর মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত 10টা 5 দিকে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত 8টা 45 ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। গত 2 থেকে 4 এপ্রিল 3 দিনের বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে ডক্টর ইউনূসের ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ায় বাংলাদেশ ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রতিবেশী দুদেশের সম্পর্ক সরকারের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হওয়া উচিত বলেও মত তাদের। ভারত বাংলাদেশ সরকার প্রধানদের বৈঠক নিয়ে এমনটাই অভিমত তাদের। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের সরকারের। ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য রাখায় দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনকে ছাপিয়ে আলোচনায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। শুক্রবার সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর ও বৈঠক অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রায় 8 ঘন্টা ধরে চলে এই বৈঠক। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোরদার হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এটা বাই ইটসেলফ এটা হচ্ছে একটা সাকসেস। কারণ আমরা ঠিক বুঝতে পারছিলাম না, ইন্ডিয়ার কাছ থেকে খুব রেসপন্ড পাচ্ছিলাম না। প্রফেসর ইউনূস তো অনেক আগের থেকে বলছে যে সে দেখা করছে। ইভেন আমার মনে হয় এই মিটিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রক্রিয়াটা যে আরম্ভ হলো, যে কথাবার্তাগুলো আরম্ভ হলো, দ্যাট ইট সেলফ ইজ পজিটিভ। সেটাকেই আমি সেভাবে দেখছি। যেটা মনে হচ্ছিল, মানে দেখেন, এটা কিন্তু আনস্কেজুল মিটিং। গত রাত পর্যন্ত আমরা জানতাম যে মিটিং হচ্ছে না, এজেন্ডায় ছিল না, কিন্তু হঠাৎ করে যে মিটিং হলো সেটাই তো একটা পজিটিভ জায়গা না? সরকারের সঙ্গে নয়, বরং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক রাষ্ট্রকেন্দ্রিক হওয়া উচিত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবে। এত বড় একটা অভ্যুত্থান হলো, দ্যাট ইটসেলফ ইজ টেস্টিমেন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট এগুলো বাংলাদেশের জনগণ স্বীকার করে নেয়নি, মেনে নেয়নি। এটা তো ভারতের জন্য একটা ওয়েক আপ কল হওয়া দরকার। এবং এটা কখনোই আপনি সরকার কেন্দ্রিক সম্পর্ক করতে পারেন না, সবসময় এটা রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়।
এবং আমার মনে হয় ধরেন ভারতে কি সরকার পরিবর্তন হয় না, আমরা তো সবগুলোকে মেনে নিই, ভারতেরও সেই জিনিসটা বাংলাদেশের ব্যাপারে মেনে নেওয়া দরকার। আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে চিন্তা হচ্ছে যে বাংলাদেশ সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা কোন সরকার চলে গেছে এটা নিয়ে কান্নাকাটি না করে, আর আমাদের নেবারদের উচিত না এটা সত্যিকার কোনো গণতান্ত্রিক দেশে অন্য দেশের কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবে না। আমরা এটাই আশা করবো, এটা আমাদের প্রত্যাশা। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ টিভিকে জানান, নির্বাচন সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনায় নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা খর্ব হবে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্ট। ৭১-এ স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এ গণ অভ্যুত্থানকে সাংবিধানিক প্রস্তাবনায় এক কাতারে রাখা সমীচীন মনে করে না বিএনপি। দায়িত্বে নেয়ার ৮ মাসেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ এই বিএনপি নেতা। মির্জা আব্বাস বলেন, সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। বহু ব্যাপারে যারা নির্বাচন এই সরকারি প্রস্তাবগুলো দিয়েছে, আমরা মনে করি সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না, এমন প্রস্তাব আছে। তো সেগুলোকে আমরা নাকচ করেছি, কিছু কিছু প্রস্তাব আছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরেই জাতি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। তফসিল ঘোষণা হলেই নির্বাচনী সকল কার্যক্রম শুরু করবে বিএনপি। আমাদের নির্বাচনের প্রস্তুতি গত ১৭ বছর যাবতীয় চলতেছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নাকি রাস্তায় মিছিল করি, মিটিং করি, মার খাই, গুলি খাই, অ্যারেস্ট হই, এগুলো সবই আমাদের নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছি, অথবা রাস্তায় নেমে নির্বাচন প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের যদি আগামীকাল নির্বাচন দেয়, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক প্রার্থী আছে, এগুলো বাছাই করার জন্য আমাদের বাছাই কমিটি থাকবে, পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে ইন্টারভিউ হবে। একটা মোটামুটি একটা দীর্ঘসূত্রিতা, দীর্ঘ প্রসেস। এটা যখন তফসিল ঘোষণা হবে তখনই শুরু হবে। আগামী ভোটে জোট নিয়ে কি ভাবছে বিএনপি, সেই প্রশ্নেও খোলামেলা উত্তর দেন মির্জা আব্বাস। রাজনীতি, নির্বাচন, নির্বাচনী জোট, এটা একটা প্রক্রিয়া, এটা একটা সংস্কার প্রক্রিয়ার মতোই, চিরায়ত প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। যখন প্রয়োজন হবে তখন এরকম জোট হলে হতেও পারে, যখন যদি প্রয়োজন হয় তো হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে গণতান্ত্রিক ভারসাম্য ফেরত আসবে না বলেও জানান মির্জা আব্বাস। এই সময় নির্বাচনকে সামনে রেখে ঈদ পরবর্তী সময়ে মাঠে সক্রিয় হওয়ার কথাও জানান তিনি। স্বাভাবিক কার্যক্রম রাজনৈতিক দলের, আমরা সেটাই করব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সড়ক মহাসড়কের উন্নতি করেও থামছে না দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে, মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ দ্রুত গতির বেপরোয়া যান। বেশিরভাগ দুর্ঘটনার পেছনে চালকদের আইন না মানার প্রবণতা আর অবৈধ যানবাহনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে পুলিশের দাবি, বাসের গতি নিয়ন্ত্রণে প্রতিনিয়ত স্পিড গানের মামলা হলেও মালিকদের সদিচ্ছার কারণে মহাসড়কে কমানো যাচ্ছে না দুর্ঘটনা। ইশাদ সোহেলের ক্যামেরায় আলিমুজ্জামান সফনের রিপোর্ট। যে কোনো পরিবারের কাছে এক দুঃস্বপ্নের নাম সড়ক দুর্ঘটনা। যা মুহূর্তেই কেড়ে নেয় একটি পরিবারের লালিত স্বপ্ন। বেপরোয়া গতির নেশায় মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।
রাস্তা প্রশস্ত করার পাশাপাশি মহাসড়কগুলোতে উন্নতির ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাসের গতি। যাত্রীরা বলছেন সড়কে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল থাকলেও তা মানেন না যান চালকরা। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে, তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো মানে পাত্তাই যায় না, যাত্রীরা যা বলবে তার বিপরীত। 2024 সালের পরিসংখ্যান বলছে সারা দেশে 3648টি দুর্ঘটনায় মারা গেছে 2240 জন, যার মধ্যে 676টি দুর্ঘটনার কারণ ছিল বাসের বেপরোয়া গতি। পুলিশের তথ্য বলছে গত 6 মাসে স্পিড গানের মামলার সংখ্যা 5245টি। ফিটনেসবিহীন অবৈধ যানবাহন ও বেপরোয়া গতির কারণে প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। মৃত্যুর এই মিছিল ঠেকাতে সচেতনতার কথা বলা হলেও আইনের কতটুকু প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মালিকদের ট্রিপ কমপ্লিটের চাপে আইনের কোনো তোয়াক্কাই করেন না বাস চালকরা। যত দুর্ঘটনা ঘটে তার মেজর একটা শেয়ার দেখা যায় বাসের সাথে দুর্ঘটনা ঘটছে, কারণ বাসের চালকরা ট্রিপ দ্রুত কমপ্লিট করতে চাই, চালকদের কিন্তু নির্দিষ্ট কোনো বেতন নাই, আবার তারা কোনো সিস্টেমও ফলো করে না। আবার দেখা যায় অনেক মালিক শুধুমাত্র একটা বা দুইটা বাস চালায়, সে চায় প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। এই সিস্টেমগত কারণে দেখা যাচ্ছে আমাদের আনসেফলি তারা গাড়ি চালায় এবং দুর্ঘটনা ঘটায়। শুধু তাই না, বাসে যিনি চালাচ্ছে সেই চালকরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রুট চিনে না, যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক তারা গাড়ি চালায়, ফলে এটাও একটা বড় কারণ। এদিকে হাইওয়ে পুলিশ বলছে পর্যাপ্ত স্পিড গান বসিয়ে দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও মালিকদের সদিচ্ছা ছাড়া দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। আমরা প্রায় 406টি মামলা করেছি, তার ভিতরে 206টা হচ্ছে বাসের বিরুদ্ধে ওভার স্পিড করার জন্য। যে টিপটা হয়তো দিনাজপুর থেকে ঢাকা নিয়ে আসতেছে, ওই ড্রাইভারে আবার ঢাকা থেকে দিনাজপুর আবার গাড়িটা নিয়ে যাচ্ছে, সে হয়তো 2-3 ঘন্টা রেস্ট করতেছে যাত্রীর স্বার্থে, তার পরিবহনের সুনামের স্বার্থে, তারপরে তার গাড়িটা রক্ষার ক্ষেত্রে। এটা ড্রাইভারদেরকে আমি মনে করব যে মালিক কর্তৃপক্ষকে আরো একটু সজাগ হতে হবে। মহাসড়ককে ফিটনেসবিহীন যানবাহন ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে দুর্ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারে দ্রুতগামী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা প্রাইভেট কারে আছড়ে পড়ে। এতে 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালশীর কিংস্টল হসপিটালে নিয়ে যায়, যেখানে অবস্থার অবনতি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাদের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। দর্শক দেখছেন সংবাদ সকাল। বরগুনার বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় এমন দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আমরা যুক্ত হব। মুসা, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় আজ মাছের সরবরাহ অনেকটাই কম, যে কারণে মাছের দাম কেজি প্রতি কিন্তু 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, বরগুনা যেহেতু মৎস্য অধ্যুষিত এলাকা, মৎস্যর সাথে কিন্তু সবকিছুর দাম নির্ভর করে এবং জোয়ার ভাটার কারণে কিন্তু মাছের সরবরাহ কখনো কম কখনো বেশি হয়। এখন মাছের সরবরাহ অনেকটাই কম, যে কারণে প্রতিটি মাছের দাম কিন্তু কেজি প্রতি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দাম বলার চেষ্টা করি, এখানে আজ 1 কেজি থেকে 1 কেজি 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 18 থেকে 2000 টাকা এবং তপসে মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা কেজি এবং সাগরের যে জাভা মাছ সেটি 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং নদীর পাঙাশ 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চাষের যে মাছ সেটি 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পোয়া মাছ যেটি এখানে খুব বেশি পাওয়া যায়, সেই পোয়া মাছও 4 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং রুই মাছের দাম কিন্তু 350 টাকার নিচে পাওয়া যাচ্ছে এবং কাতলা মাছ 380 থেকে 390 টাকা দরে বিক্রি হচ্ছে এবং আজ মাছের সরবরাহ অনেকটাই কম এবং সাগরের মাছও কিন্তু আমরা দেখছি এবং কোরাল মাছ কিন্তু 8 থেকে 900 টাকা বিক্রি হচ্ছে, আর মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে এবং এভাবে কিন্তু সকল মাছের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু পাঙাশের ছোট যে সাইজের পাঙাশ সেটি কিন্তু 300 থেকে 400 টাকা দরেও বিক্রি হচ্ছে এবং আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদের যেমনটা
জানানোর চেষ্টা করেছেন ঈদের পরবর্তী সময় মাছের চাহিদা বেশি থাকার কারণে বিক্রেতারা কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে এবং বিক্রেতারা যেটি বলার চেষ্টা করেছেন যে মাছের সরবরাহ বেশি থাকলে দাম এমনি কমে যায় এবং মাছের সরবরাহ আজ খুবই কম এবং মাছের সরবরাহ কম থাকার কারণে মাংস থেকে শুরু করে এবং সব কিছুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিকেলে মাছের সরবরাহ বাড়বে এবং দাম আস্তে আস্তে কমবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মোসা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বরগুনায় মাছের বাজারের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম। তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান, উৎপাদন কমেছে প্রায় ৮০%। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো চা শিল্প। সংকট মোকাবেলায় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী আমির হামজার পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চা বাগানের চারপাশে বিবর্ণতা, নেই সবুজ গালিচা। টানা 4 মাস বৃষ্টিহীন থাকায় হবিগঞ্জের 24টি চা বাগান শুকিয়ে গেছে। এখনো দেখা মেলেনি চায়ের কুড়ির। মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্টটা আসার কথা, ফার্স্ট ফ্লাশটা আসছে, বাট ওই রকম যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই, ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে, প্রলং ডাউট। চলতি বছর দেশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 9,30,00,000 কেজি। সাধারণত মার্চে সবচেয়ে ভালো চা হয়, কিন্তু এবার উৎপাদন গত বছরের তুলনায় 80% কম। সম্প্রতি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও খরার প্রভাব কাটাতে লাগবে আরো 3 মাস। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হবে। 3 মাস উপর হয়ে গেছে এবং 3 মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই। এটা চা বাগান এত প্রচন্ড খরার মধ্যে টেম্পারেচার এত হাই, এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ কাজ খুবই ব্যয়বহুল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এলে সেচ, বিদ্যুৎ, ঋণ মিলতে সুবিধা হবে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা আরও বাড়তে পারে। চা শিল্প বাঁচাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের। যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দিয়ে যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয় তাহলে হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে। অনেক অল্টারনেটিভ আছে। আপনার রিজার্ভার করতে হবে, ইরিগেশনের সুবিধা করতে হবে, আর সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে, তো সেখানে আমি যদি 3.5 টাকা করে দিই তাহলে আমার জন্য সুবিধা হইতো। বৃষ্টি না হলে সংকট আরো বাড়বে বলে আশঙ্কা। চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ জরুরি। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইল পৌরসভায় মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্যছবিতে অঙ্কন চৌধুরীর আরও একটি রিপোর্ট। এটি টাঙ্গাইল সড়কের প্রবেশদ্বার রাবনা বাইপাসের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়। এখানে শহরের বাসাবাড়ি, কলকারখানা, ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী। বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। আর বিভিন্ন রোগে আক্রান্ত হলেও জীবিকার তাগিদে ময়লার কাজ করতে হচ্ছে বলে জানান পরিচ্ছন্ন কর্মীরা। মাঝে সাঝে অসুস্থ হয় আর কি, বুঝছেন, কিন্তু এই কাজটা মনে করেন করি আর কি। প্রায় অসুস্থ হইলে আমরা অসুস্থ হই, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এই কারণে গন্ধ আর লাগে না। রোগ তো আবার পরিবর্তন রোগ হবো কিনা ওটা তো সঠিক বলতে পারি না। শহরের প্রবেশমুখে ময়লা আবর্জনা সহ ক্ষতিকর বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান পরিবেশবিদরা। বিভিন্ন ধরনের বর্জ্য থাকে যেগুলো মারাত্মক ক্ষতিকর, যেগুলো মেডিকেল ওয়েস্ট হতে পারে, যেগুলো কলকারখানার হতে পারে, যেগুলো গৃহস্থালীর হতে পারে, সব মিশ্রিত অবস্থায় ফেলার কারণে সেখান থেকে মাটি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং বায়ু দূষিত হচ্ছে। পথচারীরা যখন এই পথ দিয়ে আসা যাওয়া করে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন থাকে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই প্রকল্প থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কথা জানান পৌর প্রশাসক। আমরা ইনক্লুসিভ একটা স্যানিটেশন প্রজেক্ট নিয়েছি, যার মাধ্যমে পৌরসভার সলিড ওয়েস্ট এবং অর্গানিক ওয়েস্ট দুইটাই আমরা প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ এবং সার উৎপাদন করব। এই প্রজেক্টের কাজ প্রজেক্টটা পাশ হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই হয়তো এ বছরের মধ্যে আমাদের কাজ শুরু হবে। 135 বছর পুরনো এই পৌরসভায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। প্রতিদিন 50 থেকে 60 টন বজ্র ফেললেও আধুনিক বজ্র ব্যবস্থাপনা কবে গড়ে উঠবে তা নিশ্চিত করেনি পৌর কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন ধান সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় বেড়েছে সরু চালের দাম। 2 সপ্তাহে খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। কাটারি ভোগ ও জিরাশাইল চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, আর মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজিতে। চালের ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে 5 টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। কামাই হচ্ছে 500, আপনার চাল কিনতেই শেষ। একজনের পরিবারক মনে করেন যে চাল লাগবে 5 কেজি, তাহলে মনে করেন যে ওটি তো মনে করেন 400 টাকা চলে যাচ্ছে। বাজারে টাকা গুনতি করে নিয়ে আসে, টাকা বাজেট ফেল হয়ে যায়, বাজার করতে খুব কষ্ট হয়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় বাড়তি দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। সিজনের শেষ সময় জিরা এবং কাটারি ধান এর একেবারে অমিল হয়েছে। এই কারণে হচ্ছে এই ধান, এই একটি ভ্যারাইটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করছি আগামী 1.5 মাস পর নতুন ধান আসলে আবার পূর্বের জায়গাতে এই জিরা এবং কাটারির মূল্য ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। ভোক্তাদের দাবি শিগগিরই বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনে মিসাইল হামলায় মারা গেছে বাংলাদেশি যুবক ইয়াসিন মিয়া। তার মৃত্যুর খবরে ময়মনসিংহে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ বর্তমানে রাশিয়ার মর্গে রাখা হয়েছে। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে পরিবারটি। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আল মারুফ। ছেলের ছবি হাতে নিয়ে থামছেই না মায়ের কান্না। বারবার মূর্ছা যাচ্ছেন মা ফিরোজা খাতুন। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গেল বছর রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। এখন মরদেহ ফিরে পাওয়ার আকুতি স্বজনদের। কিভাবে কি হইলো আসলে পরে আমরা স্তম্ভ হয়ে মিডিয়া এবং কারো কাছে যোগাযোগ করতে পারি নাই, এবং আমরা এখন আমাদের দাবি যে ইয়াসিনের লাশটা যদি কোনোভাবে পাওয়া যায়। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যদি কোনো আমার ভাষটা দুনিয়াতে না থেকে মারা যায়, তে এই লাশটার ব্যবস্থা আপনারা সকলের কাছে আমি বলতেছি, এই লাশটার ব্যবস্থা আপনারা করে দিবেন। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি যেন ভাই লাশটা ফিরিয়ে দেয়, আর আমরা ঋণগ্রস্ত আর্থিক সহযোগিতা আমি বাংলাদেশ সরকারের সাহায্য চাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সব আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। তারা একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছেন, তো সেটা আমরা যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি, এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা আমরা ওনাদেরকে দিব, এই আশ্বাস আমরা ব্যক্ত করেছি। 9 বছর আগে মারা যায় ইয়াসিনের বাবা আব্দুল সাত্তার শেখ। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিন শেখকে নিয়ে ছিল টানাটানির সংসার। 15 লাখ টাকা ধার দেনা করে রাশিয়া পাড়ি জমিয়েছিল ইয়াসিন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের যমুনা নদীতে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। আমরা যুক্ত হব। অভিজিৎ, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন? ফ্রেমে আছি তো ভাইয়া। যমুনা নদীতে চান উৎসব শুরু হয়েছে, এবং আপনি জানেন যে এই অষ্টমী স্নানে শত শত পুণ্যার্থী এই যমুনার পাড়ে জড়ো হয়েছে। এটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার খানুরবাড়ি যমুনা নদীর তীরে এই চান উৎসব শুরু হয়েছে, এবং এই চান উৎসবের পাশে একটি 300 বছরের পুরাতন একটি কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দিরের পাশেই কিন্তু এই চান উৎসব শুরু হয়েছে, এবং এইখানে সকাল থেকে এই পুণ্যার্থীরা আসছেন এবং তারা এখানে স্নান করছেন। তারা বলছেন যে এই চান উৎসবের মাধ্যমে তারা যে আত্মশুদ্ধি, পাপ মোচন সহ তাদের যে মনোবাসনা সেটি পূরণের জন্যই মূলত এই চান উৎসবে তারা এসেছেন, এবং পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন বিশেষ করে শিশু বাচ্চা সহ এইখানে তারা চান উৎসবে অংশ নিয়েছেন। এবং এই চান উৎসবকে কেন্দ্র করে এই এলাকাতে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাতেও মানুষজন তাদের পছন্দ অনুযায়ী পণ্য কিনছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, এই পুণ্যার্থী যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এসেছেন, তারা স্নান করছেন এবং
তারা বলছেন যে এই যে স্নান উৎসব এটি তাদের বিশ্বাস মতে তারা এই পাপ মোচন এবং আত্মশুদ্ধি, এবং তারা বলছেন যে এই যে পৃথিবী যে অশান্ত সেটি শান্ত হোক এবং দেশের যে মঙ্গল কামনায় তারা এটিও প্রার্থনা করছেন। এবং এই যে স্নান উৎসবে ঘিরে অনেক পুরোহিত এইখানে রয়েছেন, যে পুণ্যার্থী যারা আছেন এবং তাদের পছন্দ অনুযায়ী পুরোহিতের কাছে যাচ্ছেন এবং সেখানে তারা পূজা অর্চনা শেষে তারা এই যমুনা নদীতে তারা বেলপত্র, কলা সহ অন্যান্য যে পণ্য পূজা সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো এই জলে বিসর্জন দিচ্ছেন এবং এই বিসর্জনের পরেই তারা সূর্যকে সামনে রেখে প্রণাম করছেন এবং তারা প্রার্থনা করছেন তাদের যে মনোবাসনা এবং যে পবিত্রতা সেটা যেন তাদের হয়। এবং পাশাপাশি এই আয়োজক কমিটি যারা আছেন, এই যমুনা পারে যারা আয়োজক কমিটি তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং পুণ্যার্থীরা যারা এই টাঙ্গাইল সহ আশপাশের জেলা থেকে যারা পুণ্যার্থী এসেছেন তাদেরকে যেন তারা নিরাপদে এই চান উৎসবে তারা অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি এই যারা এসেছেন তাদের জন্য এই চান উৎসবে তারা বিভিন্ন একটি প্রসাদের আয়োজন করেছে এবং যারা এসেছেন তাদেরকে যেন এই প্রসাদ গ্রহণ করে। এই ছিল টাঙ্গাইলের যমুনা নদীতে চান উৎসবের সর্বশেষ। অতসী। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা টাঙ্গাইলের যমুনা নদীর তীরে মহাষ্টমীর এই পুণ্যতিথিতে যে গঙ্গা স্নান উৎসব হচ্ছে সেই বিষয়ে জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। দর্শক দেখছেন সংবাদ সকাল।